বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেন একটি রঙ্গমঞ্চ, আর সেখানে যারাই আসেন তারা এক একজন পাক্কা অভিনেতাতে পরিণত হন। তানিন, এই কথাটির সঙ্গে আপনি কি একমত? দ্বিমত করার কোনো সুযোগ আছে কি আপনার মনে হয়? একদমই না। আপনি দেখেন গত 1.5-2 বছরে বোর্ডে আসলে যে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে, 3টা প্রেসিডেন্ট দেখা গেছে, ডিফারেন্ট 3টা প্রেসিডেন্ট, এবং ওই যে বিসিবির প্রেসিডেন্টের চেয়ারটা ঘিরে এত নাটকীয়তা, এত কিছু, আপনি যেরকম বলছিলেন শুরুতে যে একজন পাক্কা অভিনেতার চেয়ে কম না কিন্তু কেউ। এই যে আপনি একটু আগে একটু মেটাফরিক ভাবে বলেছিলেন যে গেম অফ থ্রোনসের চেয়ার আর বিসিবির চেয়ার অনেকটা সিমিলার। সো এই চেয়ারে বসতে তামিম ঠিক কত জল ঘোলা করে ফাইনালি বসতে পারলো? তামিম আমার মনে হয় যে এভাবে তিনি বসতে চাননি, বাট পরিস্থিতির জন্য, সিচুয়েশনের জন্য বসতে চেয়েছেন। একটু পেছনে ফিরে যায় যদি, তামিম ইকবাল আসলে রিটায়ার করার পর তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, ডিপিএল ম্যাচ খেলছিলেন। এরপর থেকে ওনার প্রতি একটা সিম্পেথি ছিল মানুষজনের, তিনি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন। তারপর ওই যে একটা সিম্পেথি তিনি পেয়েছিলেন, সেটা আস্তে আস্তে তিনি লুজ করতে শুরু করেছেন। নানান সিরিজ অফ ইভেন্টস এখানটাতে আসলে রোল প্লে করেছে। আপনি যদি দেখেন ওই যে তার হার্ট অ্যাটাকের পর ওই ডিপিএলে কিন্তু তাওহিদ হৃদয় মোহামেডানে খেলছিলেন, তামিম ইকবাল সেবার মোহামেডানে খেলছিলেন। ওই যে তখন কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে, তাওহিদ হৃদয়ের ওই শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, বাংলাদেশের একমাত্র এলিট প্যানেল আম্পায়ার, তার সাথে একটু বাদানুবাদ হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেটার জেরে ডিম রেড পয়েন্ট দেওয়া হয়েছে, তাকে ম্যাচ ব্যান করা হয়েছিল। এখন তামিম সেটা মানতে পারেননি। তিনি এই যে বলছিলাম যে একটা সিম্পেথি পেয়েছিলেন মানুষজনের মধ্যে, তার যে ক্রিকেট ফ্যানরা আছে কিংবা আপামর ক্রিকেট জনতা আছে, তারা ওই সিম্পেথির জায়গাটা, তাতে সিম্পেথি বলেন, এমপ্যাথি বলেন, সব কিছু ছিল। কিন্তু ওই যে তিনি একদল ক্রিকেটারকে নিয়ে কাইন্ড অফ মব বলতে পারেন আপনি, তখন কিন্তু মব শব্দটা অনেক ট্রেনিং ছিল বাংলাদেশে, সব বাংলাদেশের সব এসপেক্টে। সো ওখান থেকেই আই গেস তামিমের প্রতি যে রেসপেক্টটা ছিল মানুষজনের, ওখান থেকে লুজ করা শুরু। তারপর তো তিনি বেশ কয়েকবার ইন্ডিকেশন দিয়েছেন যে তিনি ইলেকশন করবেন, এবং 2025 সালের অক্টোবরে যে ইলেকশনটা হলো সেটাতে কিন্তু তামিম পার্টিসিপেট করতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচনের 2-3 দিন আগে তিনি আসলে সরে দাঁড়িয়েছেন। এটা ঠিক কি কারণে সরে দেয়? এটা যেটা পরবর্তীতে যেটা এই যে 2-3 দিন আগে যেটা প্রমাণ হলো যে নির্বাচনে কারচুপি হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, এবং নির্বাচন ম্যানিপুলেশনের যে একটা এলিগেশনস তারা তুলেছিলেন সেগুলো প্রমাণ হয়েছে। তামিম এবং তার সাথে যে 18-19 জন আরও যে কাউন্সিলর এবং ডিরেক্টর পদপ্রার্থী ছিলেন, তারা কিন্তু এই এলিগেশনসগুলো দিয়ে নির্বাচন ফিক্সিং হচ্ছে এরকম একটা এলিগেশনস দিয়ে তারা কিন্তু সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা টাইম পর্যন্ত তামিম নিজেও কিন্তু এই ফিক্সিং এর মধ্যে ইনভলভ ছিলেন নির্বাচনের ভিতরে। হ্যাঁ, সেটা আমরা ওই আমাদের যে এক্স স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজার আছেন আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি দাবি করেছেন যে নেগোসিয়েশন হয়েছিল যে নির্বাচনের বোর্ডটাতে তিনি আসলে কি চান। এরকম আসিফ মাহমুদ সজীব ভাই তিনি বলেছিলেন যে তামিম হয়তো ক্রিকেট অপারেশনটা চান এবং আরো কিছু দাবি দেওয়া, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টটা, মানে যদি সোজা বাংলায় বলি যে বিসিবির যে কয়টা জায়গা আছে মানি মেকিং প্রজেক্ট, আপনি দেখবেন এরকম বোর্ড আসে বোর্ড যায়, বাট 2-3টা ডিপার্টমেন্টে যারা পার্টিকুলারলি কাজ করে তারা কিন্তু ফুলে ফেপে একদম তারপর জানে। এরকম হয়েছে আগে থেকে 15-20 বছর আপনি দেখেন সেটা হয়েছে। তামিমের সাথে সেটা নেগোসিয়েশনে শেষ পর্যন্ত পরিবনা হয়নি, তামিমও সরে গেছেন সেখান থেকে। এরপর যেটা হলো, নির্বাচন হলো, মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন, অনেক প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং এই বোর্ডটা আসলে 6 মাসও সার্ভাইভ করলো না ঠিক মতো। এই যে একটা তদন্ত কমিটি হলো, তামিমে কিন্তু সেটা লিড দিয়েছিলেন। এনএসসিতে যে নির্বাচিত সরকার আসার পর এনএসসিতে প্রায় 40-50 জন যে ক্লাব রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের নিয়ে এনএসসিতে গিয়েছেন, একটা অভিযোগপত্র দিয়েছেন, বলেছেন একটা স্বাধীন তদন্ত কমিটি হোক, তারপর তদন্ত করার পর তারপর দেখি আমরা কি হয়। তো সেটার ফলশ্রুতিতেই কিন্তু বোর্ডটা ভাঙলো, অ্যাডহক কমিটি হলো, তামিম ফাইনালি ওখানে আছেন যেখানে থাকতে চেয়েছেন, হোক সেটা আপাতত 3 মাসের জন্য, বাট হি ইজ দেয়ার। রাইট। যে বোর্ডটা ভাঙলো সেই বোর্ডের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি কিন্তু গতকালই একটি স্টেটমেন্টে তিনি জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়ে যে তিনি একমাত্র বৈধ সভাপতি, তামিমের যে কমিটিটা রয়েছে সেটি অবৈধ। এটার সাথে কি আপনি একমত? এখানে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি তার নিজের পারসেপশনের কথা বলেছেন। এখন ব্যাপার যেটা হয়েছে, তার বিচারে তিনি স্টিল সভাপতি আছেন, কিন্তু এনএসসি যখন একটা ডিসিশন নিয়েছে তার ওই নির্বাচনকালীন তার বোর্ডের এগেনস্টে তিনি তো অ্যাডহক কমিটিতে ছিলেন, তারপর তিনি ইলেকশন করেছেন, এবং তিনি এবং নাজমুল আবেদিন ফাহিম ঢাকা বিভাগের যে কাউন্সিলরশিপ আছে সেটা কিন্তু তারা ওই যে ইনকোয়ারি কমিটির যে রিপোর্টটা সেখানে কিন্তু এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা প্রভাব ছিল এখানে, এবং তার পিএস এর প্রভাব ছিল। তারা প্রভাব খাটিয়ে তাদের নাজমুল আবেদিন ফাহিম আর আমিনুল ইসলাম বুলবুলকে তারা ডিরেক্টরশিপ ওই কাউন্সিলরশিপটা দিয়েছেন। তো এরকম আরও অনেক অনিয়মের ব্যাপার ছিল। তো এগুলো আসলে প্রমাণ পেয়েছে, এই প্রমাণের ভিত্তিতেই কিন্তু এনএসসি ফাইনালি ডিসিশনটা নিল। সো এইখানে আসলে আমি যদি নিউট্রাল পয়েন্ট থেকে দেখি যে এনএসসির যে রিপোর্টটা আছে সেটার
সেটার মানে উপর বেস করেই তো আসলে বোর্ডটা ভাঙা হলো। আমিনুল ইসলাম বুলবুল যেটা বললেন সেটা তার নিজের পার্সপেক্টিভ। সো এস্টাবলিশ যেটা এখন পর্যন্ত যে এনএসসির যে ওই রিপোর্টটা, সেটাই কিন্তু আসলে বেদবাক্য বলতে পারেন আপনি আপাতত। রাইট, এই বোর্ড ভেঙে যে অ্যাডক কমিটিটা গঠন করা হলো সেটাকে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, তিনি আইসিসিরও শরণাপন্ন হতে পারেন বলে মনে হয়। এক্ষেত্রে কি নিষেধাজ্ঞার কোনো বিষয়ে তুলে আসবে কিনা, যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা পড়লেও পড়তে পারে কিনা? আমার মনে হয় না এখানটাতে। আপনি দেখেন গতকাল রাতে বিসিসিআই যে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, তিনি একটা টুইটারে, সাবেক টুইটার আমরা যেটা এক্স বলি আর কি, এক্সে তার হ্যান্ডেলে তামিমকে কনগ্রেচুলেট করেছেন। সো এইখানে ডটগুলো কানেক্ট করা আসলে খুব মানে কঠিন কিছু না। এখানে আইসিসির গ্রিন সিগন্যাল ছিল। এন্ড লাস্ট যে বোর্ডটা ছিল, এই বোর্ডের সাথে কিন্তু বিসিসিআই বলেন আইসিসির বলেন একটা সম্পর্কে একটা শীতলতা নেমে এসেছিল ডিউ টু ওই মুস্তাফিজের কলকাতা থেকে বাদ পড়া, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া। এটার কারণে কিন্তু দুই বোর্ডের মধ্যে সম্পর্কটা আগের মতো ছিল না। ডেফিনেটলি। সো এরকম অনেক কথাই চাউর হয়েছে এবং থ্রু সাম সোর্সেস জানতে পেরেছি যে আইসিসি কিংবা ওই বিসিসিআই যে পার্টিকুলার কিছু টপ অফিসিয়াল আসেন, তারাও চাইতেন না যে বুলবুলের বোর্ডটা বেশি দিন সার্ভাইভ করুক। আমার মনে হয় না এরকম কোনো স্যাংশন আসবে। আর যদি আসতো সেটা আসলে আরও আগে আসতে পারতো। 2012 সালে নাজমুল হাসান পাপন যখন 12 সালের আগ পর্যন্ত তো যেরকমটা ছিল বিসিবির গঠনতন্ত্রে, যে সরকার মনোনীত প্রেসিডেন্ট থাকতেন। তো 12 সালের পর থেকে আসলে নির্বাচনটা হওয়া শুরু করেছে। 12 সালে তিনি নাজমুল হাসান পাপন যখন প্রেসিডেন্ট হন, তখন কিন্তু তিনি কিন্তু অ্যাডহক কমিটিতেই সরকার মনোনীত হয়ে কিন্তু এসেছিলেন। তখনও কিন্তু আইসিসি খুব বেশি গা করেনি। সো আমার মনে হয় না এবারও তেমন কিছু হবে। আর যারা বলার জন্য এত কিছু বলা, আমার মনে হয় যে এখানে আইসিসি গ্রিন সিগন্যাল অবশ্যই পেয়েছে বাংলাদেশ। রাইট, এবার একটু অ্যাডক কমিটিটা নিয়ে আসি। দুদিন আগেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন হবে রাজনীতি মুক্ত, কিন্তু সেই 2 দিন পরই এটার একটা একদম উল্টো চিত্র দেখা গেল। বিসিবির বোর্ড ভেঙে যে অ্যাডক কমিটিটা গঠন করা হলো, সেটা দেখলে যে খেলা বোঝে না সেও বলবে, বা যে রাজনীতি বোঝে না সেও কিন্তু বলবে যে এখানে স্পষ্ট রাজনীতি রয়েছে, স্পষ্ট দলীয়করণ রয়েছে। এটা কি ক্রিকেটের জন্য কাল নাকি আশীর্বাদ? কাল আশীর্বাদের চেয়ে বড় কথা হচ্ছে এটা বাংলাদেশের ক্রিকেটের নর্ম। আপনি দেখেন মানে থ্রু দ্য ইয়ার্স, মানে বিসিবি বলেন, বিসিবি স্পেশালি অলওয়েজ এরকম একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় ছিল। আগে যেরকম 15-16 বছর আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপন যখন ছিলেন আওয়ামী লীগের, তিনি এমপি হয়েছেন লাস্টবার, মানে ওই রাজনৈতিক পরবর্তী 5 আগস্টের আগ পর্যন্ত তিনি স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন। সো এই জিনিসগুলো সবসময় ছিল। এখন এই জন্য কিন্তু লং রানে সাফারও করতে হয় আপনাকে। রাইট। সো একটা মানে কি বলবো, একনায়কতান্ত্রিক ব্যাপার চলে আসে এখানটাতে। সো এইসবের কারণে মানে ভবিষ্যতে নেতৃত্বটা উঠে আসে না, এটা একটা বড় ব্যাপার। সো এখানে কাল বলতে পারেন আপনি। অ্যান্ড বাংলাদেশের বিসিবির যে চেয়ারটা বা বিসিবির ওই প্রেসিডেন্টের চেয়ারকে ঘিরে যতগুলো পোর্শন আছে, জায়গা আছে, এই জায়গাটা অলওয়েজ হ্যাজ বিন পলিটিসাইজড, অলওয়েজ। মানে এটা ডিনাই করার কোনো উপায় নেই। বিএনপি এখন করছে, সামনে যারা আসবে তারাও করবে। রাইট, আরেকটি প্রশ্ন যেটি করতে চাচ্ছি যে কিন্তু আপনি তার আগে একটু আগে জানিয়ে দিয়েছিলেন যে নাজমুল হাসান পাপন তিনি কিন্তু অ্যাডক কমিটিতে থেকেই নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছেন। তামিমের বেলাতে কেউ ঠিক এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? কারণ তামিমও অ্যাডক কমিটিতে রয়েছেন সভাপতি হিসেবে, তিনিও নির্বাচন করবেন বলেই বলেছেন। নির্বাচন করতে পারবেন তো? এটা ফার্স্ট আমি যদি আপনার কাছে জানতে চাই। এরপরে যদি নির্বাচন হয়, তাহলে এই যে অ্যাডক কমিটির সভাপতি হয়ে তিনি কি একটা হিন্টস দিয়ে দিলেন যে আগামী বিসিবি নির্বাচন হলেও তিনি সভাপতি হবেন, নির্বাচিত হবেন, এবং সেখানে কি বিএনপির আধিপত্য দেখা যাবে এখনকার মতো? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে তামিম ইকবাল এই অ্যাডক কমিটির সভাপতি হিসেবে তিনি আছেন, তিনি নির্বাচন করতে পারবেন কিনা? বিসিবির যে গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু আসলে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই যে অ্যাডক কমিটিতে থাকলে কেউ নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, এনএসসিতে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু ব্যাপার আছে যেগুলোতে হচ্ছে কেউ যদি অ্যাডক কমিটিতে থাকে তারা ফার্দারও ইলেকশনে পার্টিসিপেট করতে পারেন না সরাসরি। সেখানে আরেকটু ফাঁকফোকর রাখা হচ্ছে, কীরকম ধরেন নির্বাচন আপনি অ্যাডক কমিটিতে আছেন কোনো একটা ফেডারেশন অর বোর্ডের, আপনি সামনে নির্বাচন করতে চান, সেক্ষেত্রে নির্বাচনের আগে স্পেসিফিক একটা সময়ের আগে আপনি পদত্যাগ করবেন ওখান থেকে। সেক্ষেত্রে আপনার ওই প্রার্থীদের ক্ষেত্রে আসলে কোনো বাধা থাকবে না। এটা বলছি আমি যে অন্যান্য ফেডারেশনগুলোর ক্ষেত্রে আর কি। তবে বিসিবির ক্ষেত্রে ওরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। অ্যান্ড তামিমের কথা যেটা বলছিলেন, তামিম নির্বাচন করবেন কিনা, হ্যাঁ, তিনি আসলে গতকালকে ওই প্রেস ব্রিফিংটা করেছেন, তিনি আসলে ওরকম কোনো প্রশ্ন নেননি। তবে আমাদের ফেলো জার্নালিস্ট তিনি একটা ব্যাপার ক্লিয়ার করতে চেয়েছেন যে এনএসসি থেকে যেহেতু ওরকম ক্লিয়ার করা হয়নি যে অ্যাডক কমিটিতে থাকলে নির্বাচন করতে পারবে কিনা কেউ, তামিমকে সেই প্রশ্নটা করা হয়েছিল। তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি হিন্টস না অলরেডি ঘোষণাই দিয়েছেন যে তিনি আগামী নির্বাচনে লড়বেন, এবং বাকি যারা ইচ্ছুক আছেন ক্রীড়া সংগঠক হোক বা ক্রিকেটের সাথে জড়িত অনেকে, তাদেরও উৎসাহিত করেছেন। সেটা কি হিন্টস দেয় কিনা যে বিসিবির ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে তামিমকে আবার দেখা যেতে পারে এবং সেখানে বিএনপির আধিপত্যটাও থাকতে পারে? হ্যাঁ, ওয়াই নট। তামিম যদি ইলেকশন যদি করবেনি,
তো তিনি ইলেক্টেড যদি হন, সরকার রয়েছে মানে তার তাদের ফেভারে পক্ষে। আসলে অনেক কিছুই যায়। অ্যান্ড ওই তামিমকে প্রেসিডেন্ট হিসেবে দেখলে আসলে আমি খুব বেশি অবাক হব না, কারণ ভালো, তিনি নিজেই বলেছেন যে বিসিবি প্রেসিডেন্ট হতে চান, অনেকবারই বলেছেন, তিনি নিজেকে যোগ্য মনে করেন, সুযোগ পেলে ওয়াই নট। আর আপনি বলছিলেন যে এই রুলিং পার্টির যে আছে বিএনপি মানে ওইরকম দাপট থাকবে, অবশ্যই থাকবে। আপনি অ্যাডক কমিটিতে দেখেন, এই যে 4-5 মানুষ আছেন, 6 জনই বিএনপি কেন্দ্রিক। হ্যাঁ 6 জন। ফাহিম সিনহাকে আমি একটু আলাদাই রাখলাম, যেহেতু তিনি বোর্ডে আগেও কাজ করেছেন, নাজমুল হাসান পাপনের বোর্ডে তিনি ডিরেক্টর ছিলেন, তিনি কাজ করেছেন এর আগে। তবে বাকি যে নামগুলো ধরেন ইসরাফিল খসরু, আমির খসরুর ছেলে, আমাদের অর্থমন্ত্রী, ওনার ছেলে, মির্জা আব্বাসের ছেলে, উনি আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে আছেন, উনি সেখানে আছেন। প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজের ওয়াইফ আছেন। রাইট। সো এইখানে তো তাদের আসলে ওই স্পোর্টস সেন্ট্রিক কোনো কানেকশন তো আমরা কখনো দেখিনি, তাই না? মানে স্পোর্টস সেন্ট্রিক কোনো মানে রিলেশনই নেই। আপনি ক্রীড়া সংগঠক তামিম ইকবালকে বাদ দিলে আর 2-3 জন পাবেন যারা ক্রীড়া সংগঠক ছিলেন, এবং সাবেক আরো দুজন ক্রিকেটার আছেন, মিনহাজুল আবেদিন নান্নু, তিনি দীর্ঘদিন নির্বাচক ছিলেন বাংলাদেশের, এবং এক্স ক্রিকেটার আতার আলী খান, বাংলাদেশের ফেমাস কমেন্টেটর, এন্ড ক্রিকেট তো তিনি সেও খেলেছেন। কোনো না কোনোভাবে তামিমের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ সেটা বলতে পারেন। তবে যেটা বলছিলাম যে দলীয়করণ থেকে আপনি বিসিবিকে জীবনেও আমার মনে হয় না কখনো দূরে রাখতে পারবেন জিনিসটা। এই যে এত কিছু ঘটনা যারা ঘটালো, এনএসসি কে তো বলা হয় বাংলাদেশের স্পোর্টসের নিয়ন্ত্রক সংস্থা বা অভিভাবক আমরা যেটা Right. বলি। এই যে আগের নির্বাচনটা যখন হলো বুলবুলের বোর্ড, তখনও কিন্তু তাদের নমিনেশন পেয়েই কিন্তু বুলবুল হয়েছেন, তাদের সাপোর্ট পেয়েই হয়েছেন। আবার ঠিক সরকার বদলের পরপরই আবার এনএসসি সুরও বদলে গেল, তারা তদন্ত কমিটি গঠন করলো, তারাই আবার ভেঙে দিল এই বোর্ড, আবার তারাই নতুন করে অ্যাডক কমিটি দিল। এনএসসি কি আসলে নিজেদের মতো কাজ করে, নাকি যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের ইশারায় চলে? বিপদে ফেললেন প্রশ্নটা করে আসলে। হ্যাঁ, এনএসসিতে তখন মানে ওই নির্বাচনের সময় যারা ছিল, 6 মাস আগে যারা ছিল, এখন তো তারা নেই, চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যেটা বলছিলেন যে সরকার এলে বাংলাদেশের সবকিছু যেরকম চেঞ্জ হয়, স্পোর্টসের বাইরে না, এনএসসির বাইরে না। সো বলতে পারেন আপনি মানে ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক সরকারের ইনফ্লুয়েন্স আছে এখানে এনএসসিতে। রাইট। তামিম ইকবাল এখন অ্যাডক কমিটির সভাপতি, বলা যায় বিসিবির সভাপতি। তিনি এভাবে সভাপতি হয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ সমালোচনা পেয়েছেন, অনেক ব্যাকলেশ খেয়েছেন। এবং এখন কি তাদের এই কমিটিটার মূল টার্গেট কি হওয়া উচিত? তাদের পজিটিভ ইমেজটা, তাদের যে নেগেটিভ ইমেজটা রয়েছে সেটাকে পজিটিভ করতে হলে কি কি করা উচিত বলে আপনার মনে হয়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাডক কমিটির যে দায়িত্ব গঠনতন্ত্র অনুযায়ী, যে তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, উইদিন জুলাইয়ের ফার্স্ট উইক নির্বাচন দিতে হবে, তাদের নির্বাচিত যে বোর্ডটা তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেটা হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি। নেগেটিভ পজিটিভ যে ব্যাপারটা, এখন এই 3 মাস আসলে তাদের যে নেগেটিভ ইমেজটা ক্রিয়েট হয়েছে, এটা আসলে কিভাবে কতখানি পজিটিভ আমি খুব বেশি দেখছি না। আমার মনে হয় যে মনোটোনাস স্টাইলেই চলবে টিল ইলেকশন। তারা হয়তো দে উইল বি হোল্ড ব্যাক, যে ঠিক আছে নির্বাচন পর্যন্ত আমরা যাই, তারপর আমি জানি না কি হবে, বাট আমি হিন্টস দিতে চাচ্ছি, বুঝতে পারছেন আশা করি কি বলতে চাচ্ছি আমি। সো একটা কথা আছে না বাংলাদেশে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। তো আপনি সেটা সেই আমিনুল ইসলাম বুলবুল 2 টেনিয়রে কাজ করেছেন, তার ব্যাপারটা দেখেন, তামিমের ব্যাপারটা আমরা দেখি। আর ব্যাপার যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলেন যে তামিম আসলে কত জল ঘোলা করে বিসিবিতে এসছেন, সো এইসব নিয়ে কিন্তু বলছিলাম যে তার প্রতি যে সিম্প্যাথি এমপ্যাথি রেসপেক্ট ছিল, মানুষজন কিন্তু লুজ করা শুরু করে দিয়েছে অলরেডি। সো তিনি যখন ফার্দার অ্যাডক কমিটি থেকে যখন ফার্দার ইলেকশনটা করবেন, তখন আপনি আমার এই কথাটা মিলিয়ে নেবেন, তখনও তিনি ব্যাকলেশ খাবেন। আই ক্যান রাইট ইট অফ। মানে এখন পর্যন্ত সিমটম ওগুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকমটাই হবে। অ্যান্ড অবশ্যই মানে তিনি দেশের এক্স ক্যাপ্টেন, বাংলাদেশের 15,000-এর মতো ইন্টারন্যাশনাল রান তার, তিনি অবশ্যই রেসপেক্টেড ফিগার দেশের ক্রিকেটের। অ্যান্ড ঢালাওভাবে সমালোচনা তো তার প্লেয়িং ক্যারিয়ারে হয়েছে, যখন খেলা ছেড়েছেন তখন হয়েছে, এখন বিসিবিতে এসছেন, আগে আসতে চেয়েছেন, সবসময় তিনি সমালোচনার মধ্যেই ছিলেন। সো ওইখানটা থেকে তিনি দেশের ক্রিকেটের জন্য কাজ করতে পারেন। এখন এই যে আরেকটা ঠুনকো কথা বলবো আমি এটাকে, দেশের ক্রিকেটের জন্য কাজ করে সবাই তো করতে চায়, কিন্তু তাহলে সবাই যদি ক্রিকেটের জন্যই কাজ করতে চায়, তাহলে এই 1.5 বছর আমার 3টা প্রেসিডেন্ট কেন দেখতে হলো? ডেফিনেটলি, তাই না? এই প্রশ্নটা তো রেজ করা যায়। সো তামিম আসলে এখন মানে মূল দায়িত্ব যেটা, সেটা হচ্ছে আপনার ইলেকশনটা দেয়া, এবং ইলেকশনটা যদি ঠিকঠাক মতো হয়, যদি পলিটিক্যাল বা ওই গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স ছাড়া হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে। তামিমের যে নেগেটিভ ইমেজটা আমরা যেরকম দেখি আর কি সোশ্যাল মিডিয়াতে, তাকে যেভাবে পোট্রে করা হয়, দালাল বলা হয়, অনেক কিছুই আছে এখানটাতে। তো এই জিনিসগুলা হয়তো মানে আরেকটু প্রশমিত হয়ে আসতে পারে, একটু মানে নরম হতে পারে সব মানুষজনের হয়তো। রাইট। আমরা জানি যে তামিম আর সাকিবের মধ্যে বাংলাদেশের 2 গ্রেটেস্ট প্লেয়ার, প্রবাবলি ওয়ান অফ 2 বেস্ট প্লেয়ার্স। সো এই দুজনের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছে, সেটা আমরা সবাই জানি। রাইট। কিন্তু এখন কি তামিম ওই ক্ল্যাশটাকে ঠিক করে একটা জুয়া খেলতে পারে কিনা, যে সাকিবকে দেশের জার্সিতে আবার খেলিয়ে এনে 3 মাসের মধ্যেই তিনি পরবর্তী বোর্ডের জন্য একটু সিম্প্যাথি, পজিটিভ ইমেজ ক্রিয়েট করা ট্রাই করতে পারে কিনা?
মানে এটা ধরেন বেট করার জন্য বা গ্যাম্বল করার জন্য দুর্দান্ত একটা মানে বেট বলবো আমি এটাকে, আসলে যদি ক্যাশ ইন করতে পারে, করতে চেয়েছে আগের বোর্ডের আসিফ আকবর, দিনে 2টা করে তিনি প্রেস ব্রিফিং করেছেন। সেটা কিন্তু লাস্ট মোমেন্টে প্রথম কিন্তু তিনি সাকিবকে ফেরাতে চান না, লাস্ট মোমেন্টে যখন দেখেছে তার বোর্ড একদম ঝুলে গিয়েছে, সেই মুহূর্তে তিনি সাকিবের সঙ্গে গিয়ে কেকেও কেটেছেন, সাকিবকে আবার ফিরিয়ে আনতে চেয়েছেন। এই যে কিছু হলেই সাকিবকে নিয়ে ক্যাশ ইন করে যে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করা, এটা কি তামিমের বোর্ড মানে করবে কি এখন করবে এই না? 3 মাসের মধ্যে তামিমের আসলে অনেক কিছু আছে, নির্বাচন দিতে হবে, বোর্ডের অনেক কিছু দেখতে হবে, স্ট্যান্ডিং কমিটি হবে, অনেকগুলো দায়িত্ব থাকবে, এর মধ্যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্কেজুল আছে, এই যে নিউজিল্যান্ডের সামনে, সো সবকিছু মিলিয়ে তামিম আসলে এবং তামিমের যে অ্যাডহক কমিটি তারা কিন্তু ওভারহোল থাকবেন কাজ দিয়ে। তো আমার মনে হয় না যে সাকিবের যেহেতু মামলার ব্যাপার আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কিছু ঝামেলা আছে, তো এগুলো সলভ না করলে তামিম কেন, আমার মনে হয় যে যদি আপনি 3 জন প্রেসিডেন্টকে একসাথে বসে কাজ করেন তাও এটা সলভ হওয়া পসিবল না, কারণ বিসিবির পক্ষে তো আর ওই তার হয়ে মামলা লড়ার কথা না, আনলেস আনটিল ওটা যদি সরকারের টপ লেভেল থেকে ওরকম কোনো ক্লিয়ারেন্স আসে অথবা মামলা তুলে নেওয়া হয়, বা সাকিব যদি রাজি থাকেন যে তার যে মামলাটা সেটা যদি ফেস করতে চান, সেক্ষেত্রে হলেও কিছু একটা হতে পারে। তবে 3 মাসের মধ্যে আমার মনে হয় না সাকিবকে নিয়ে তামিম ওরকম কিছু করবেন। তবে শিওর থাকেন না আপনি, তামিম যে কয়দিন আছেন সাকিবকে নিয়ে তাকে কন্টিনিউয়াস প্রশ্ন করা হবে, আমাদের মিডিয়া এন্ড থেকে কন্টিনিউয়াস প্রশ্ন করা হবে, ওই যে ধরেন মানে মিডিয়ার জন্য হোক। আমি একটু আনসারটাও গেস করতে চাচ্ছি আপনার মাধ্যমে, তামিমের নিউট্রাল আনসারটা কি হতে পারে? নিউট্রাল আমার মনে হয় না তামিম ওই দিকটাতে আগাবেন, এন্ড তিনি ডেফিনেটলি রোল আউট করবেন না যে তিনি হয়তো বলবেন যে সরকার এটা দেখবে। এক্স্যাক্টলি, এখন ডিপ্লোম্যাটিক আনসার দেওয়ার ছাড়া তো কিছু করেন, কারণ তামিমের তো এখতিয়ার নেই সাকিবকে তিনি কিভাবে আনবে। তিনি বড়জোর কাগজপাতি দিতে পারেন, হয়তো সুপারিশ করতে পারেন যে সাকিবকে আমার দরকার, আমি টিমে খেলাবো, সেটা হাইয়েস্ট বলতে পারেন। তবে বাকিটা আমার মনে হয় না তামিম ওরকম কিছু যাবে। তবে ডিপ্লোম্যাটিক আনসার অনেক দেখবেন তার কাছ থেকে, এবং আমরা আগের বোর্ডেও দেখেছি বারবার সাকিব প্রাসঙ্গিক হয়েছেন, বারবার তাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং সবাই ওরকম ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন। সাকিব এমন এক ক্রিকেটার, এমন এক ফিগার, তাকে আসলে আপনি মানে ইগনোর করতে পারবেন না, জাস্ট লাইক ক্রিস্টিয়ানো রোনালদো যেরকমটা বলেন আর কি, যে ইউ ক্যান লাভ মি, ইউ ক্যান হেট মি, বাট ইউ ক্যান ইগনোর মি। সাকিবের ক্যারেক্টার হচ্ছে ওরকমই। সো ডিপ্লোম্যাটিক আনসারই আপনি দেখবেন, অ্যান্ড আমার মনে হয় না সাকিবকে এই তামিমের মধ্যে ফেরানোর চেষ্টা করবেন। রাইট। সবশেষ প্রশ্ন একটু যদি জানতে চাই যে আপনি তো আগের বোর্ডটাও দেখলেন, বুলবুল ইসলামের বোর্ড, এখন তামিমের বোর্ডটাও দেখবেন, সো আপনার তামিমের এই বোর্ডের কাছে, কমিটির কাছে কি এক্সপেকটেশনটা থাকতে পারে, যেটা এই 3 মাসে, আমি প্রেসিডেন্ট মানে নির্বাচনের আগের কথা বলছি, হবে সেটার আগে, এই 3 মাসে আপনার এক্সপেকটেশন কি হতে পারে যেটা বুলবুলের বোর্ড করতে পারেনি? প্রথম কথা হচ্ছে যে মাঠে ক্রিকেট ফেরানোটা খুবই জরুরি। ঢাকায় ফার্স্ট ডিভিশন হচ্ছে না, প্রিমিয়ার ডিভিশন হচ্ছে না, ফার্স্ট ডিভিশন নাম কাওয়াজতে হয়েছে 8টা দল নিয়ে, তখন মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। যে টিমগুলো পার্টিসিপেট করেনি তাদের নিয়ে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ করা হয়েছে পূর্বাচলের যে মাঠটা আছে ওখানে, ক্রিকেটার্স একাডেমিতে। সেকেন্ড ডিভিশন কোনোভাবে হয়েছে, থার্ড ডিভিশনের বাছাই পর্ব পর্যন্ত হয়নি। আর প্রিমিয়ার ডিভিশনের কথা আমি বাদে দিলাম। প্রিমিয়ার ডিভিশন মানে বুলবুলের বোর্ডটা যখন ইলেক্টেড হয়ে আসে তখন হচ্ছে তারা আইটিনারি দিয়েছিল যে ফেব্রুয়ারির শুরু থেকে আমরা প্রিমিয়ার লিগ শুরু করবো, এখন এপ্রিল চলে আসে, এর মধ্যে কিন্তু সুপার লিগ টোপার লিগ সহ পুরো লিগ শেষ হয়ে যাওয়ার কথা, ডোমেস্টিক সিজন অলমোস্ট শেষের দিকে। তো এর মধ্যে কোনো লিগ টিক হয়নি। তো তামিমের এই বোর্ডের কাছে ক্রিকেটারদের আর্টস বলেন বা আমরা যারা ক্রিকেটটা কাছ থেকে এদিকে সবারই চাওয়া যে মাঠে ক্রিকেট ফিরুক। ইন্টারন্যাশনাল ক্রিকেট তো সারা বছর থাকে না, অ্যান্ড ওই যে ডোমেস্টিক ক্রিকেটটা যদি না হয়, ফার্স্ট ডিভিশন যদি থার্ড ডিভিশন না হলে আপনার উপরে পাইপলাইনে প্লেয়ার যাবে না, অ্যান্ড এইটা হলে আবার প্রিমিয়ার ডিভিশনের যে ব্যাপারটা আছে, মানে যে ক্রিকেটাররা আছেন তারা কিন্তু 800-900 অলমোস্ট 1000 ক্রিকেটার আছেন ঢাকার ক্রিকেটে, ঢাকার ক্লাব ক্রিকেটে, এই 3টা ডিভিশন মিলে। তো তারা যদি খেলতে না পারেন তারা কিন্তু টাকা আর্ন করতে পারছেন না, কারণ ওই প্রিমিয়ার ডিভিশন দিয়েই কিন্তু মানে বছরের আয়ের একটা বড় অংশ তারা তুলে আনেন। বিপিএল আর কত টাকা পান তারা খেলে? বিপিএল এর সবাই দলও তো পায় না, কিন্তু প্রিমিয়ার লিগে খেলে কিন্তু অনেক টাকা পান। এই যে নাইম শেখ আগেরবার বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার, কোটি টাকার প্লেয়ার, তিনি ডিপিএল খেলে কিন্তু এর চেয়ে কম পান না, কাছাকাছি পান 70 লাখ 80 লাখ এরকম টাকা হয়। সো মাঠে ক্রিকেট ফেরানোটা জরুরি, যদিও আলাপ চলছে এরকম যে হয়তো এপ্রিলের শেষে বা মের ফার্স্ট উইকে সুপার লিগ ছাড়া শুধু সিঙ্গেল লিগ দিয়ে হয়তো ডিপিএলটা রান করা হতে পারে। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা আগেরবার ইলেকশনে যে এলিগেশনসগুলো এসেছে এবং যেগুলো প্রমাণ হয়েছে, এই ফার্দার জিনিসগুলো যেন রিপিট না হয়, একটা মানে ফ্রি ফ্লোয়িং ইলেকশন যেন হয়, মানে ইনক্লুসিভ ইলেকশন যেটাকে বলি, সবাই যেন পার্টিসিপেট করতে পারে। আগেরবার যেরকম মানে এরকম প্রভাব খাটানোর ব্যাপার ছিল, অমুককে বাদ দিয়ে তমুককে কাউন্সিলরশিপ দেওয়া, অ্যান্ড ভোটিংয়ে অনেক কারচুপির ব্যাপার স্যাপার হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে তামিমও কভার করতে চাইবেন উইথ তার অ্যাডহক কমিটিকে নিয়ে। তো আমার মনে হয় যে এই 2টা জিনিস শুড বি হিজ প্রায়োরিটি। থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে এখন বিসিবি নিয়ন্ত্রণ করছেন তামিম ইকবালের 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি। এই কমিটি আগামী 3 মাসে কি কি করতে পারে তা সময় বলে দিবে, কিন্তু এর আগে তারা সঠিকভাবে নির্বাচনটি দিতে পারে কিনা সেটি এখন দেখার পালা। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।